জাতিসংঘের গুম বিরোধী সনদে বাংলাদেশের সই, বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তা ও সুবিধা বাতিলের সিদ্ধান্ত। প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচনের তারিখ দেবে অন্তর্বর্তী সরকার, জানালেন মির্জা ফখরুল। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারে সংবিধান পুনর্লিখনের সুপারিশ অধ্যাপক আলী রিয়াজের। তত্ত্বাবধায়ক সরকার স্থায়ী করার পক্ষে সাবেক সিএসি বিচারপতি। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরেক মামলা, রাজনীতিক বিচারপতি, সাংবাদিক, অধ্যাপক, পুলিশ সহ আসামি 53 জন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে বাংলাদেশের পক্ষে সই করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কারের বিষয়ে পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। কালো টাকা সাদা করার সুবিধা বন্ধের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তা ও সুবিধা দিয়ে করা আইন বাতিলেরও সিদ্ধান্ত হয়। পরে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, হজের খরচ কমানোর বিষয়ে আলোচনা হয়েছে তাদের। রকুনুজ্জামানের রিপোর্ট। বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনায় উপদেষ্টা মণ্ডলীর সভা অনুষ্ঠিত হয়। সভায় গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে সই করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্য দিয়ে রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে গুমের ঘটনা যেন না ঘটে তার একটি শক্ত ভিত রচিত হলে বলে মনে করছে সরকার। পরে রাষ্ট্রীয় অতিথি ভবনের সামনে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত সমূহ নিয়ে ব্রিফিং করেন পরিবেশ, জলবায়ু এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। কোন পদ্ধতির মাধ্যমে কোন নাগরিকদেরকে সরকার বিরোধিতা করা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করা হচ্ছে, ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে কাজ করা হচ্ছে, এসব বলে গুম করতে না পারে, তার জন্য এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করে এবং এইটার ব্যাপারে প্রয়োজনীয় আইনি সংস্কার আমরা গ্রহণ করব। এইটা একটা খুবই বড় স্বস্তির ব্যাপার মানবাধিকার কর্মীদের জন্য, কারণ জাতিসংঘ থেকে বারবারই বাংলাদেশের এই গুমের প্রেক্ষিতে বলা হচ্ছিল যে তোমরা এই কনভেনশনটা কেন এখনো অনুস্বাক্ষর করছো না। সেই প্রেক্ষিতে আমরা মনে করি যে আমরা একটা খুব শক্ত ভিত্তি, যেটা আমরা সবসময় অস্বীকার করে এসেছিলাম এ যাবৎকাল, যদিও গুম বাংলাদেশে অহরহই করছিল, সেই ভিত্তিটা আমরা স্থাপন করতে পারলাম। সভায় কালো টাকা সাদা করার সুবিধা বন্ধ, বঙ্গবন্ধুর পরিবারকে বিশেষ নিরাপত্তা ও সুবিধা দেওয়ার আইনেও সংশোধন করা হয়। কালো টাকা সাদা করার যে বিধি এবং রীতি সেটা বন্ধ করে দেওয়া হবে। হ্যাঁ, কারণ এখান থেকে সরকার যেটুকুন টাকা আনতে পারে সেটুকুন টাকা দিয়ে সরকারের যে খুব বেশি কিছু আগায় তা না, বরং মূল্যবোধটা অনেক বেশি অবক্ষয়িত হয়। ফলে এটার বিরুদ্ধে স্পষ্ট একটা সিদ্ধান্ত হয়েছে। অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে। আরেকটা হচ্ছে অত্যাবশ্যকীয় পণ্যের দাম মানুষের ক্রয় সীমানার মধ্যে রাখতে যা যা করার দরকার সরকার সেই কাজগুলো করা শুরু করে দিয়েছে। হজের যে খরচ সেটা যৌক্তিকভাবে যাতে কমানো যায় সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করেছে। আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার প্রক্রিয়াটা চালু রাখব, তাদের কাছ থেকে সংস্কার প্রস্তাব যা আসবে সেগুলোও গ্রহণ করব। এছাড়া প্রশাসনের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সহ সার্ক ফুটবলে শিরোপাজয়ী অনূর্ধ্ব 20 ফুটবল দলকে সংবর্ধনার সিদ্ধান্তও হয় উপদেষ্টা পরিষদের সভায়। আগের সময়ে যারা কোনো ভালো পোস্টে ছিল তাদের কাউকেই নেব না এমন নীতিগত সিদ্ধান্ত চলেছে, তাহলে আমি কাজ আগাবো কেমন করে, সেটা তো একটা বড় প্রশ্ন। কারোর ব্যাপারে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে সেটা জানাবেন। এই রিজিম, সেই রিজিম, আগের রিজিম, পরের রিজিম বললে আর আমাদের সাথে অন্যদের তফাৎটা কি রইল। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। পাচারকৃত অর্থ ফেরত আনতে সুইজারল্যান্ডের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেকান দেখা করতে গেলে তিনি এ সহায়তা চান। বলেন, বিপুল পরিমাণ চুরি করা অর্থ দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। সুইস রাষ্ট্রদূত এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। রোহিঙ্গাদের মধ্যে তরুণ নেতৃত্ব তৈরির উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা। এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন অস্ট্রেলিয়ার হাই কমিশনার নাদিয়া সিমপসন। বাংলাদেশের বন্যার্তদের জন্য $1 মিলিয়ন সহযোগিতার কথা জানান। অস্ট্রেলিয়ান হাই কমিশনারের সাথে বঙ্গোপসাগরের নিরাপত্তা, রোহিঙ্গা শরণার্থী, মানবাধিকার
অর্থনৈতিক সহযোগিতা ও শুল্ক রেয়াত সহ বিভিন্ন বিষয় আলোচনা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচনের তারিখ ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা অব্যাহত রাখার পাশাপাশি এর মধ্য দিয়ে নির্বাচনের একটি রূপরেখার আশা প্রকাশ করেন তিনি। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। বিএনপির সঙ্গে আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফা বৈঠক শুরু করল অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির ৩ সদস্যের প্রতিনিধি দল। প্রায় সোয়া ১ ঘন্টার বৈঠক শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। প্রফেসর ইউনূস রয়েছেন, তারা তাদের আন্তরিকতা, দেশপ্রেম, যোগ্যতা দিয়ে খুব দ্রুত তারা একটা স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন এবং একই সঙ্গে তারা একটা নির্বাচনের দিকেও যেতে পারবেন এবং প্রয়োজনীয় সংস্কারসমূহ তারা পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি। আজকে আমাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। রাজনৈতিক দলগুলোর সাথে এই আলোচনা চলমান থাকবে বলে আশা তার। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে পর্যায়ক্রমে। আমরা কোনো তারিখ বলিনি, বলে প্রয়োজনে উনারই তো তারিখ বলবেন, আমরা তো তারিখ বলবো না। এদিকে বিএনপির সাথে বৈঠক নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়, সংস্কারের পাশাপাশি নির্বাচন ও অর্থনৈতিক শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বিএনপি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর কারোর সাথে সম্পর্ক রাখতে চায় না বিএনপি, বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্ডিটস্কি। এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরীও সেখানে উপস্থিত ছিলেন। ১ ঘন্টার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আমির খসরু বলেন, দেশ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে মৌলিক বিষয়গুলোতে কিভাবে কাজ করা যায় সেসব বিষয়ে রাশিয়ান রাষ্ট্রদূতের সাথে আলোচনা হয়েছে। রাশিয়ায় বাংলাদেশের পণ্যের বাজার প্রসার নিয়েও আলোচনা হয়েছে। বাংলাদেশের নির্বাচন কত দিনে হতে পারে তা রাশিয়ান রাষ্ট্রদূত জানতে চেয়েছেন উল্লেখ করে সংস্কার সহ অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দিয়ে বিএনপি কাজ করছে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। গণফোরামের ইমেরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেন বলেছেন, যারা টাকা দিয়ে নির্বাচিত হয় তারা বেশি দিন টিকতে পারে না, দিন শেষে পালাতে হয়। বৃহস্পতিবার রাজধানীর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। ডক্টর কামাল বলেন, ক্ষমতাকে নিজের কাজে না লাগিয়ে জনগণের কাজে লাগাতে হয়, তাহলে দেশ ছেড়ে পালাতে হয় না। এ সময় তিনি বলেন, এদেশের মাটিতেই আমার কবর হবে। দেশের মানুষের জন্য কাজ করারও অঙ্গীকার করেন তিনি। গণফোরামের রাজনীতি নিয়েও কথা বলেন তিনি। বলেন, ভাঙন তৈরি না করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে গণফোরামকে এগিয়ে নিতে হবে। দেশের মানুষের মৌলিক অধিকার পূরণে কাজ করার জন্য দলের নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারকে সময় দিয়ে তাদের সাহায্য করার আহ্বানও জানান ডক্টর কামাল। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপন সংক্রান্ত দুর্নীতির মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস খালাস পেয়েছেন। অপর একটি মামলায়ও মির্জা আব্বাসকে খালাস ও তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসকে অব্যাহতি দিয়েছে আদালত। দুপুরে আদালতে হাজির হন মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ঢাকার বিশেষ জজ আদালত ৬-এর বিচারক মোহাম্মদ মাসুদ পারভেজের আদালত দুজনকে খালাস দেন। সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ১৬ আগস্ট দুদকের উপপরিচালক মোহাম্মদ শফিউল আলম রাজধানীর রমনা থানায় মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলাটি করেছিলেন। অন্য মামলায় খালাস পেয়ে গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মির্জা আব্বাস। বলেন, আওয়ামী লীগ সরকার তার মতো অনেক নেতাকর্মীর জীবন মামলা দিয়ে শেষ করে দিয়েছে। এই ১৭ বছরে বহু পরিবার ধ্বংস হয়ে গেছে, একইভাবে আমার পরিবার ধ্বংস হয়ে গেছে। আমি যখন আল্লাহর কাছে দোয়া করি, নামাজ পড়ি, আমি পরম দয়ালু করলাম আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করি, কামনা করি, আল্লাহ আমার যে বিক্ষিপ্ত পরিবারটাকে একত্রিত করে দাও। আমার পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, আমার এই বিক্ষিপ্ত পরিবারটাকে একত্রিত করে দাও। এটার হলো না, একটা ভাই মারা গেল আমেরিকাতে, একটা ভাই দীর্ঘদিন বাইরে আছে। হ্যাঁ, অনেকে বলতে পারেন ক্ষমা মহত্বের লক্ষণ। আমি ভাই মহৎ ব্যক্তি না, আমার জীবনের বিনিময়ে কাউকে আমি ক্ষমা করতে পারছি না। এই বিচার আল্লাহর কাছে আমি চাই।
থানা মামলা না নেওয়ায় আদালতে গিয়ে শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও তাপস সহ 90 জনের বিরুদ্ধে হত্যা মামলা করল ছাত্র আন্দোলনে নিহত নাদিমুল হাসান এলেমের পরিবার। গতকাল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে মামলার আবেদন করেন নিহত এলেমের মা কিসমত আরা। এ সময় তার সঙ্গে ছিলেন নিহত এলেমের বাবা, ছোট ভাই এবং বিএনপির আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বাদীর আইনজীবী জানান, এলেম ছাত্র আন্দোলনে নিহত হলেও সংশ্লিষ্ট ধারা তার মামলা নেয়নি। সে সময় উল্টো পরিবারকে হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ তাদের। সাবেক সরকারের পতনের পর মামলা দায়েরের আবেদন করলে আদালতের নির্দেশে সংশ্লিষ্ট থানা মামলা নেয়। মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ফজলে নূর তাপস সহ মোট 90 জনকে মামলায় আসামি করা হয়েছে। আপনি মিরপুর হাসপাতালে আসেন, আপনার ছেলের গায়ে গুলি লাগছে। আর কিছু আমরা সূত্রাপুর থানায় গেছি, কোতোয়া থানায় গেছি, ন্যাশনালে গেছি। আমার ছেলেকে কেউ রাখে নাই। আমার ছেলেকে ওই অন্য করে বের করে দিয়েছে। আমার ছেলেকে মরযাত্রা করতেছে। আমার ছেলে লাশ ফেলে রেখেছিল। পরে আমার ছেলের বন্ধু বান্ধব যারা একসাথে পড়াশোনা করে ওরা যে আমার ছেলের লাশ মিরপুর থেকে নিয়ে এসছে। মামলাটা আমরা 90 জনের নামে লিস্ট করেছি। 1 নম্বর আসামি হচ্ছে শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী। 2 নম্বর ওবায়দুল কাদের, ফজলে নূর তাপস, আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। মোহাম্মদ হাসান মাহমুদ আছেন, মহিবুল হাসান চৌধুরী নভেল, আনিসুল হক, জুনাইদ আহমেদ পলক, এই অত্র এলাকার সাবেক এমপি, 6 এমপি, শাহিদ খোকন, কাজী ফিরোজ রশিদ এবং হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের আইন সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরু সহ টোটাল 90 জন। আরও হচ্ছে 100 থেকে 150। যে পরিবাররা মামলা করতে চাচ্ছে সেই পরিবারদেরকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আইনি সহায়তা দিচ্ছি এবং তাদেরকে সাহস যোগাচ্ছি। আমরা আরেকটা জিনিস স্পষ্টভাবে মিডিয়ার মাধ্যমে বলে দিতে চাই, এই মামলাগুলো হাই প্রোফাইল মামলা এবং এর আসামি স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে বহু প্রভাবশালী ব্যক্তিরা রয়েছেন। তারা যদি কোনোভাবে এই মামলার বাদীকে ভবিষ্যতে কোনো সময় ভয়, ভীতি, হুমকি বা কোনো ধরনের ব্ল্যাকমেল করার অপচেষ্টা করে, কড়াভাবে আমরা সেটার জবাব। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ঠিক করতে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি গণপরিষদ করে হলেও সংবিধান পুনর্লিখন জরুরি বলেছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড অধ্যাপক আলী রিয়াজ। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর উপদেষ্টা পরিষদের এই সদস্য। তিনি জানান, গণতন্ত্র পুনর্গঠনে সারা দেশে ধারাবাহিক সংলাপ করবে সিজিএস। রাষ্ট্র, সরকার ও রাজনৈতিক দলগুলোর মাঝামাঝি দাঁড়িয়ে পুনর্গঠনের সংলাপগুলোর সুপারিশ তুলে ধরবেন তারা। এই ধারাবাহিক সংলাপটি হবে 5 মাস ধরে। আয়োজকরা বলছেন, প্রধান উপদেষ্টার রাষ্ট্র সংস্কারের আহ্বানের পরিপ্রেক্ষিতে এই সংলাপের আয়োজন করতে যাচ্ছে সিজিএস। সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ বলেছেন, ভোটের আনুপাতিক হারে জাতীয় সংসদের আসন সংখ্যা বন্টন করতে হবে। ভোটাররা প্রার্থীকে নয়, দলকে ভোট দেবে। প্রাপ্ত ভোটের আলোকে দলগুলো আসন পাবে বলে জানান তিনি। সুষ্ঠু নির্বাচনের জন্য শুধু নির্বাচন কমিশনকে নিরপেক্ষ করলেই হবে না মন্তব্য করে বক্তারা বলেন, এজন্য সংবিধানে স্থায়ীভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। ইমরুল কায়েসের রিপোর্ট। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে সেমিনারের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। রাজধানীর ডেইলি স্টার মিলনায়তনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি আব্দুর রউফ বলেন, সত্যিকারের গণতন্ত্রের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চায় বাধ্য করতে হবে। রাজনৈতিক নেতাদের গণতান্ত্রিক হতে হবে বলে মন্তব্য করেন তিনি। নির্বাচনের সংস্কার নিয়ে নিজের ভাবনাও তুলে ধরেন সাবেক এই প্রধান নির্বাচন কমিশনার। যতদিন পর্যন্ত এই নমিনেশন প্রথা থাকবে অতদিন পর্যন্ত কোনো করাপশন মেটানো সম্ভব না। মনোনয়ন বাণিজ্যটাই হচ্ছে গত 50 বছরের পলিটিক্যাল পার্টি বাঁচার কারণ। সেই জন্য একটা গণতান্ত্রিক পার্টি নাই। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম, হ্যাঁ, এটা ইউরোপিয়ান সিস্টেম, ইউরোপের থেকে এটার উদ্ভব হয়েছে এবং সেখানে ওই ওয়েস্ট মিনিস্টার সিস্টেমটা ছিল, সেখানে আস্তে আস্তে তারা ইমপ্রুভ করতে করতে এটা এনেছে। এই পিআর সিস্টেমটা বাংলাদেশি সিস্টেমের মধ্যে এনে ওই জিনিসটাই এখানে দিতে হবে, যেন লোক পার্টিকে ভোট দেবে, প্রার্থীকে নয়।
অন্য বক্তারা বলেন, বাংলাদেশের সবগুলো নির্বাচনে বিজয়ী দলগুলো মাত্র 35-40% ভোট পেয়ে 60% মানুষকে শাসন করেছে। এ কারণেই ভোটের আনুপাতিক আসন এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব করেন তারা। 3 বারের বেলা না, আমি মনে করি যে আমাদের যে কেয়ারটেকার গভর্নমেন্টের ব্যাপারটা একটা পার্মানেন্ট হিসেবে আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে, কারণ কালচারাল চেঞ্জ আনতে 100 ইয়ার্স সময় লাগে। আসলে আমরা ভালো নির্বাচন কমিশন শক্তিশালী নির্বাচন কমিশন করতে করতে যান শেষ, ইউ উইল নেভার গেট এ ভালো কমিশন। আর ভালো কমিশন আমার দরকারও নাই, আমার একটা কমিশন দরকার। বাট উই নিড এ নিউট্রাল গভর্নমেন্ট, উই নিড এ প্রফেশনাল বিউরোক্রেসি, হ্যাঁ, উই নিড রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি, উই নিড ইনফর্মড সিটিজেন। অনলাইনে জনগণের মতামত ও প্রস্তাবের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করার তাগিদ দেন সেমিনারের বক্তারা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। জুলাই গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ 53 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন মন্ত্রী, সংসদ সদস্য, পুলিশ ও 2 ডজনের বেশি সিনিয়র সাংবাদিক। অভিযুক্তের তালিকায় রয়েছেন অধ্যাপক জাফর ইকবাল, মেজবা কামাল এবং অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত 11 শ্রেণীর শিক্ষার্থী রিহানের বাবা বাদী হয়ে মামলাটি করেন। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন বিজয় উৎসবে পুলিশের গুলিতে নিহত হন 17 বছর বয়সী কলেজ শিক্ষার্থী নাসিব হাসান রিয়ান। ছেলে হত্যার বিচার চেয়ে আদালত প্রাঙ্গণে কাঁদলেন সরকারি চাকরিজীবী বাবা। যে আমার বাবা, আমার দুনিয়াতে আমার বিচারের জন্য আমার বাবা কোথাও ফরিয়াদ করেনি। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আন্দোলনে নিহত রিয়ানের বাবা গোলাম রাজ্জাক 52 জনকে অভিযুক্ত করে মামলা করেন। এ সময় কোটা সংস্কার আন্দোলনে হত্যা, গণহত্যা ও নির্যাতনের উস্কানির ঘটনায় সাংবাদিক ইকবাল সোবাহান চৌধুরী, নঈম নিজাম, মুন্নি সাহা, সোমা ইসলাম সহ মোট 52 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। 52 জনের মধ্যে সাংবাদিকই 30 জন। সাংবাদিক ভাইরা আমি দেখছি তারা উস্কানিমূলক অনেক বক্তব্য দিয়েছে। এই হত্যার পিছনে ওই বক্তব্যের কারণে আরও বেশি পুলিশ প্রশাসন বা অন্যান্য প্রশাসন আরও বেশি ডেসপায়ার্ড হয়ে তারা এই ধরনের হত্যাকাণ্ড চালিয়েছে। আসামি করা হয়েছে দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, সাবেক র্যাব প্রধান হারুনা রশিদ, বিপ্লব কুমার সহ পুলিশের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামেও। এই মামলার বাদী তিনি প্রধানত উল্লেখ করেছেন যারা 3 আগস্ট যেদিন এই তৎকালীন সরকার পদত্যাগের জাস্ট একদিন আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কিছু সাংবাদিক এবং সাংবাদিক নেতারা প্রধানমন্ত্রীকে এই মর্মে আশ্বাস দেন যে আমরা আপনার সাথে আছি, আপনারা এই আন্দোলন দমন করার জন্য যা করার করবেন, আমরাও যা করার আপনাকে হেল্প করার জন্য করব। সাবেক প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদের তৎকালীন যারা খুব অ্যাক্টিভ ছিলেন সেই সদস্য, পুলিশের সদস্য যারা দায়িত্বশীল পর্যায়ে ছিলেন, সাথে 30 জন সাংবাদিক, কলামিস্ট, তারপরে যারা নিজেদেরকে সুশীল দাবি করেন, টকশো করেন, এদেরকে আসামি করা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা এবং হেফাজতের শাপলা চত্বরের গণহত্যার মামলার তদন্ত সহ এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জমা পড়েছে 8টি অভিযোগ। আছেন মোহাম্মদ জাফর ইকবাল, নিঝুম মজুমদার, মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ফুটবল। সাফ অনূর্ধ্ব 20 ফুটবলের শিরোপা নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল। গতকাল বিকেলে বিমানবন্দরে তাদের বরণ করে নেওয়া হয়। এই ট্রফিটা যুব ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়াবে, জাতীয় দলের জন্য যোগ্য হয়ে উঠতে বলেছেন কোচ মারুফুল হক। পেশাদার ফুটবলে বেশি বেশি খেলার সুযোগ চান শ্রাবণ, আসিফ, মিরাজুলরা। নিজেদের অর্থ পুরস্কার বোনা দুর্গতদের সহায়তায় দিয়েছে তারা। মানিক মাহমুদের রিপোর্ট। স্বাগতিক নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব 20 ফুটবলে প্রথমবার শিরোপা জয় করেছে বাংলাদেশ। ট্রফি নিয়ে দেশে ফেরা চ্যাম্পিয়নদের বিমানবন্দরে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়, করানো হয় মিষ্টি মুখ। বয়সভিত্তিক সাফে প্রথম বড় সাফল্য। চ্যাম্পিয়ন কোচ মারুফুল হক এই সাফল্যের পুরো কৃতিত্ব দিয়েছেন শিষ্যদের। নেপালের দুর্বলতা খুঁজে পরিকল্পনা সাজান ফাইনালে। জাতীয় দলের নির্ভরযোগ্য স্ট্রাইকার ঘাটতি দূর করতে মিরাজুলদের নিয়ে আশাবাদী কোচ মারুফুল। আমি টোটালি কনফিডেন্ট ছিলাম। আমার প্লেয়ারদের এই ম্যাচটা নিয়ে অনেক প্রিপারেশন ছিল। আমি দেখেছি ওদের প্লেয়িং স্টাইল খুব একটা চেঞ্জ করে নেয়। প্রথম 10 মিনিটে তাদের অনেক মিসপাস করছে এবং তা আমার কাছে মনে হচ্ছে তাদের মেন্টালি প্রেশারে ছিল। তখন আমি আবার স্ট্র্যাটেজি চেঞ্জ করে প্লেয়ারদের বললাম পজিশনাল প্লে এবং অ্যাটাকিং প্লে খেলতে বললাম।
এবং এটারই রেজাল্ট কিন্তু আমরা পেয়েছি। প্লেয়ারদের যে এখন যে অবস্থা, আমাদের প্লেয়ারদের টেকনিক্যাল বিষয়, বিশেষ করে টেকনিক্যাল এবং স্কিল বিষয়, লিগের পারফরমেন্স দেখেছি, এইচ লেভেলের পারফরমেন্স, তখন আমার একটা টার্গেট ছিল যে এদেরকে দিয়ে এই সাফ অঞ্চলে একটা শ্রেষ্ঠত্ব অর্জন করা সম্ভব। প্রতিবেশী ভারতের আচরণে দেশের বন্যায় দুর্গতদের জন্য মন কেঁদেছে মিরাজুল আসিফদের। জেদ ছিল সেমিফাইনালে ভারতকে হারানোর। আমরা শুধু খেলছি দেশবাসীর জন্য। আমাদের দেশের যে অবস্থা, বন্যা, আমরা মেন্টালিটি এইটাই নিছি যে আমাদের জিততেই হবে। ওরা যেভাবে আমাদের কষ্ট দিছে, আমরা ওভাবে ওদের কষ্ট দিয়ে এখান থেকে বাইর করে দেব। তো ইনশাল্লাহ আমরা পারছি। যুবাদের শিরোপা জয় প্রেরণা যোগাবে বড়দের। যোগ্যতার প্রমাণ দিয়ে জাতীয় দলে জায়গা করে নিতে চান আসিফ মিরাজুলরা। আচ্ছা, যে ভুল কাজ করছি, যেটা ভুল হয়েছে, নেক্সট টাইম ওই ম্যাচ আমরা এটা ভুল করবো না। এটা যা কি আছে তার থেকে দ্বিগুণ দিয়ে আমরা ম্যাচ উইন করে বেরোবো। যুবরা পারছে, আগামীতে আমাদের সিনিয়র প্লেয়াররাও পাবে। এটা একটা, আমি মনে করি প্রত্যেক দেশবাসী এবং প্রত্যেক ফুটবল প্রেমীকে একটা আলাদা অনুপ্রেরণা দিচ্ছে। সবার একটা ইচ্ছা থাকে যে ন্যাশনাল টিমের হয়ে প্রতিনিধিত্ব করা, বেশি লিগ বা বেশি প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া, জুনিয়র প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া হয়, তাহলে জুনিয়রদের থেকে অনেক ভালো প্লেয়ার বের হবে। আলহামদুলিল্লাহ, অনেক খুশি হব যদি যাই ইনশাল্লাহ। আমার গাওয়ার পাশম হারাই গেছে। আমারও স্বপ্ন ছিল যে ছোট থেকেই ন্যাশনাল টিমে খেলা। চ্যাম্পিয়নদের পুরস্কৃত করবে বাফুফে। ইসি কমিটির মিটিংয়ে এটা আমাদের যারা ইসি কমিটিতে আছেন সবাই আমরা একটা ডিসিশন নিতে পারবো যে আমরা তাদের জন্য কি করতে পারি। সাফের নৈপুণ্যে চ্যাম্পিয়ন দলের 4 ফুটবলার মিরাজুল, শাকিল, রাহুল ও চন্দন ডাক পেয়েছেন জাতীয় দলে। ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য বাংলাদেশ দলে রাখা হয়েছে তাদের। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। জাতিসংঘের গুম বিরোধী সনদে বাংলাদেশের সই, বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তা সুবিধা বাতিলের সিদ্ধান্ত। প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচনের তারিখ দেবে অন্তর্বর্তী সরকার, জানালেন মির্জা ফখরুল। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারে সংবিধান পুনর্লিখনের সুপারিশ অধ্যাপক আলী রিয়াজের। তত্ত্বাবধায়ক সরকার স্থায়ী করার পক্ষে সাবেক সিসি বিচারপতি রৌফ। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরেক মামলা, রাজনৈতিক বিচারপতি, সাংবাদিক, অধ্যাপক, পুলিশ সহ আসামি 53 জন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, 9টায় থাকছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladesh news। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh news। সঙ্গে থাকায় ধন্যবাদ।